মিরপুর নামের একটা গ্রাম ছিল। যজ্ঞ নামের একজন ভিখারি গ্রামে থাকতো। যজ্ঞর দুটো বাচ্চা ছিল, রাজু আর মিনি। বাবা, আমরা কি প্রথম থেকেই গরিব? না বাবু, আমরা প্রথম থেকেই গরিব না। আমার বাবা মানে তোমার দাদু একজন সমৃদ্ধশালী মানুষ ছিল। উনি একবার জঙ্গলে পনিরের বাড়ি পেয়েছিলেন। ওই বাড়ি থেকে যত ইচ্ছে পনির নেওয়া যেত। বাবা জাদুর পনির বাড়ি থেকে পনির নিয়ে আশেপাশে সব শহরে বিক্রি করত। পনির বিক্রি করে আমার বাবা খুব বড় লোক হয়ে গিয়েছিল। কিন্তু একদিন গ্রামের প্রধান কবির সিং জাদু পনিরের বাড়ির কথা জেনে গেল। উপেন্দ্র, আমি শুনেছি যে তুমি জঙ্গলে একটা পনিরের বাড়ি পেয়েছো। হ্যাঁ প্রধানবাবু, আমি পেয়েছি, আর তার জন্য আমি এত বড় লোক হতে পেরেছি। এখন টাকা পয়সার দিক থেকে কয়েকদিনের মধ্যেই আমি তোমাকেও হারিয়ে দেব। পুরো শহরে যত বেড়া আছে তাদের সবাইকে আমি পনির সাপ্লাই করি। এই গোটা গ্রামের সব কিছুর ওপর সবার আগে আমার অধিকার আছে। তুমি আমাকে না বলে জাদু পনিরের বাড়ি থেকে অনেক রোজগার করেছো, তাই তুমি এর শাস্তি পাবে। প্রধান বাবু বাবার থেকে সব কিছু কেড়ে নিল আর বাবাকে গ্রাম থেকে বের করে দিল। কিন্তু বাবা গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াতো, আর যখন কেউ ওনাকে কাজ দিল না তখন ভিক্ষা করে সংসার চালাতে লাগলো। বাবু, তখন থেকেই আমরা গরিব। বাবা, ওই পনিরের বাড়ি কি এখনো জঙ্গলে আছে? না, এখন ওই পনিরের বাড়ির কোনো খোঁজ নেই। যখন প্রধান বাবু পনিরের বাড়ি থেকে পনির নিতে গেল তখন ওই বাড়ি উধাও হয়ে গেছিল। তখন থেকেই ওই পনিরের বাড়ির কোনো খোঁজ নেই। মাঝে মাঝে যজ্ঞর পরিবারের খুব খারাপ অবস্থা হয়ে যেত। বাবা, আজকে রাজু জ্বর এসেছে, আমরা দুজনে দুদিন ধরে কিচ্ছু খাইনি, কিছু খাবার নিয়ে আসো না। হ্যাঁ মিনি, আমি এক্ষুনি কারোর বাড়ি থেকে কিছু চেয়ে আনছি। সেদিন যজ্ঞ গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়ালো, কিন্তু কেউ ওকে কিছুই দিল না। যজ্ঞ যখন প্রধানের বাড়িতে গেল তখনও বাড়ির ভেতর থেকে গরম গরম পরোটার গন্ধ পেল। প্রধান বাবু, দরজা খুলুন, আমি যজ্ঞ। আমার বাচ্চারা অসুস্থ আর ক্ষুধার্ত, ওদের কিছু খাবার দিন। যজ্ঞ, তুই আবার এখানে এসেছিস? চলে যা এখান থেকে, নয়তো এখনই আমার চাকরদের বলে তোকে গ্রামের বাইরে বের করে দেবো। তোকে গ্রামে থাকতে দিচ্ছি, ওটাই আমি করুণা করছি ভাব। প্রধানজি তার লোকেদের পাঠাবার আগে যজ্ঞ রাস্তার একটা কোনায় লুকিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পরে প্রধানজি তার বাড়িতে তালা দিয়ে ওনার লোকেদের নিয়ে চলে গেল। যজ্ঞ ভাবল যে ও ওর বাচ্চাদের জন্য খাবার চুরি করবে। পাঁচিল থেকে লাফ মেরে যজ্ঞ প্রধানের বাড়িতে ঢুকে পড়ল। ও ৫-৬টা পরোটা চুরি করে দৌড়ে পালালো। সেদিন যজ্ঞর পরিবার পরোটা খেয়ে পেট ভরালো। ভরা দুপুরে যখন সারা গ্রাম ফাঁকা ছিল আর যজ্ঞ আর ওর বাচ্চারা ঘুমোচ্ছিল, তখনই হঠাৎ কেউ যজ্ঞর বাড়ির দরজা ভেঙে ফেলল। যজ্ঞ আর ওর ছেলে মেয়ে ভয় কেঁপে উঠল। দরজার কাছে প্রধানজি আর ওনার লোকজন লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। যজ্ঞ, তোর সাহস এত বেড়ে গেছে যে তুই আমার বাড়িতে ঢুকে চুরি করলি? আমি তোর সব কুকীর্তি সিসিটিভি ক্যামেরায় দেখে এসেছি। তোমরা ভালো করে যজ্ঞকে মারধর করো আর এই ৩ জনকে গ্রামের বাইরে ফেলে দাও। এই কথা বলে প্রধানজি ওখান থেকে চলে গেল। প্রধানজির ২জন চাকর যজ্ঞকে খুব বাজেভাবে লাঠি দিয়ে মারতে লাগলো। রাজু আর মিনি ওর বাবাকে এইভাবে মার খেতে দেখতে পারল না। দুজনে ওদের গুলটি নিয়ে প্রধানজির ২জন চাকরের মাথায় পাথর ছুড়ল। ওই লোকগুলো ওদের মাথা ধরে বসে পড়ল। আরে আরে, মেরে ফেললো রে! বাবা, তাড়াতাড়ি পালাও! ওরা ৩ জন বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে পালালো। প্রধানজির ২জন লোক ওদের পেছনে দৌড়ালো। যজ্ঞ, কত দূর পালাবি?
তোকে আর তোর বাচ্চাদের আমি ছাড়বো না। প্রধানজি দুজন লোক খ্যাপা কুকুরের মতো যজ্ঞ আর ওর বাচ্চাদের পিছনে দৌড়াচ্ছিল। এই আমরা কোন মুশকিলে পড়লাম বাবা, এখন কি করব? যজ্ঞুর মনে হচ্ছিল যে ও আর ওর বাচ্চারা বাঁচবে না। তখনই হঠাৎ যজ্ঞ আর ওর বাচ্চারা পনিরের বাড়ি দেখতে পেল। ওরা তিনজন পনিরের বাড়ির ভেতরে ঢুকে গেল। প্রধানজির লোকেরা পনিরের বাড়ি অবধি পৌঁছানোর আগেই পনিরের বাড়ি উধাও হয়ে গেল। পনিরের বাড়িতে তোমাদের স্বাগতম। এই চাদুর বাড়ি থেকে তোমাদের যা ইচ্ছা তত পনির নিতে পারো। তুমি কি সেই পুরনো পনির বাড়ি যা আমার বাবা পেয়েছিল? হ্যাঁ, আমি ওটাই। আমি তোমার বাবাকে না করেছিলাম আমার দ্বারা রোজগার করা টাকা পয়সার অহংকার না করতে। যদি আমার ব্যাপারে কেউ কিছু জেনে যায় তাহলে আমি উধাও হয়ে যাব। কিন্তু তোমার বাবা তো শোনেনি, আর শেষমেশ প্রধানবাবু আমার ব্যাপারে জেনে গেল, আর তখন আমায় উধাও হতে হলো। তুমি এই ভুল করো না যা তোমার বাবা করেছিল। না, আমি এরকম ভুল করব না, আর তোমার কথা কাউকে বলবো না। কিন্তু আমি না বললেও যদি কেউ তোমার কথা জেনে যায় তাহলে কি হবে বলো তো? তুমি ওসব নিয়ে ভেবো না, আমি সেসব সামলে নেব। সবার আগে যজ্ঞ আর ওর বাচ্চারা পেট ভরে পনির খেলো। পনিরটা তো খুব দারুণ খেতে বাবা, মনে হচ্ছিল যেন ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দুধ দিয়ে খাচ্ছি আমি। বাচ্চারা, আমরা কাল থেকে পনির বিক্রি করতে যাব, কিন্তু আমরা অতিরিক্ত রোজগার করব না। আমরা ততটাই বিক্রি করব যতটা আমাদের দরকার পড়বে। ওদিকে প্রধানজি রেগে গিয়ে পাগল হয়ে যাচ্ছিল। তোমরা দুজনে আমার নাম মাটিতে মিশিয়ে দিলে, দুজনে মাথায় আঘাত পেয়ে চলে এলে, আর বলছো ওরা তিনজন হঠাৎ জঙ্গলে উধাও হয়ে গেল। এখন আমাকে রঙ্গা আর মুন্নাকে পাঠাতে হবে। প্রধানজি ও লোকেদের জঙ্গলের বাইরে পাহারায় বসিয়ে দিল। প্রধানজি লোকেরা দেখল যজ্ঞ, রাজু আর মিনি রোজ পনির নিয়ে বাজারে বিক্রি করতে যায়। ওরা এই কথাটা প্রধানজিকে গিয়ে বলল। আগের বার ওই পনিরের বাড়ি কে জানে কোথাও উধাও হয়ে গিয়েছিল, এইবার আমার ওটা যেভাবেই হোক চাই। পরের দিন যখন এই যজ্ঞুর পরিবার জঙ্গলের বাইরে গেল, তখন প্রধানজি ওদের ধরে ফেলল আর তিনজনের হাত বেঁধে দিল। এখন তোমরা তিনজন চুপচাপ আমাকে ওই পনিরের বাড়িতে নিয়ে যাবে, নইলে আমি তোমাদের এমন হাল করব যে তোমরা নিজেদের চিনতে পারবে না। যজ্ঞ, রাজু আর মিনি প্রধানজিকে থেকে অনেকক্ষণ ধরে ঘোরাতে থাকলো, কিন্তু পনিরের বাড়ি অবধি নিয়ে গেল না। যজ্ঞ, অনেকক্ষণ হয়ে গেছে, মনে হচ্ছে তুই আমার সাথে চালাকি করছিস। চাকররা, ওর বাচ্চাদের গভীর পুকুরে ফেলে দাও। না না না, এরকম কিছু করবেন না, আমি নিয়ে যাচ্ছি। শেষমেশ যজ্ঞ প্রধানজিকে পনিরের বাড়িতে নিয়ে গেল। তো এই হলো পনিরের বাড়ি। চাকররা, ওদের গাছের সাথে বেঁধে দাও, আমরা পনিরের বাড়ির ভেতরে ঘুরতে যাব। ওরা তিনজন যেই ভেতরে গেল, অনেক পনির ওদের মাথার ওপর পড়ল। প্রধানজি আর ওনার লোকেরা পনিরের চাইয়ের নিচে চাপা পড়ে গেল। ও, কেউ বাঁচাও, আমাদের বাইরে বের করো, আমার দম বন্ধ হয়ে গেছে, আমার দম নিতে কষ্ট হচ্ছে। প্রধান বাবু, আগে তুমি কথা যাও যে তুমি কোনোদিন যজ্ঞর পরিবারকে বিরক্ত করবে না আর আমায় কখনো খুঁজবে না। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি গ্রামের কোনো লোককে বিরক্ত করব না। আমায় বাঁচাও, বাঁচাও আমায়। তখনই ওদের ওপর পড়া পনিরের চাই উধাও হয়ে গেল। প্রধানজি আর ওনার লোকেরা যজ্ঞ, রাজু আর মিনিকে খুলে দিল আর তারপর নিজেদের বাড়ির দিকে পালালো। এক সময়ের কথা, দক্ষিণ ভারতের একটা ছোট্ট গ্রামে সরস্বতী নিজের ছেলে চিন্ময়ের সাথে বাস করত। সরস্বতীর স্বামী মারা গেছেন, 10 বছর হয়ে গেছেন। সেই থেকেই সরস্বতী নিজের গ্রামে ছোট মোটো কাজ করে নিজের আর নিজের ছেলের পেট চালাতো। আর এখন চিন্ময়ের বয়স মোটামুটি 15 বছর হয়ে গেছে। মা, আমি একটা কাজ খুঁজে নিয়েছি। কিরকম কাজ?
কাঠ কাটার কাজ। কিন্তু সোনা, তার জন্য তো তোকে জঙ্গলে যেতে হবে, তাই না? হ্যাঁ মা। জঙ্গলে তো অনেক রকমের জানোয়ার থাকে সোনা। যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বল? মা, সেরকম কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না। আমার সাথে আরো অনেক লোক আছে যারা জঙ্গলে যাবে। আর এই দেখো, আমার কাছে কত বড় একটা কুড়ুল আছে। জঙ্গলের কোনো জন্তু জানোয়ার আমার কাছে আসবেই না। নিজের খেয়াল রাখিস সোনা। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না। পরের দিন থেকে চিন্ময় অন্য কাঠুরিয়াদের সঙ্গে জঙ্গলে যেতে শুরু করে দেয়। কাঠুরিয়ারা ওকে গাছ কাটতে শেখায় আর ও খুব তাড়াতাড়ি কাজ শিখে নেয়। এইভাবেই কয়েকটা দিন পেরিয়ে যায়। বর্ষার সময়ে একদিন চিন্ময় জঙ্গলে একাই যায়। ও গাছগুলো দেখছিল, কিন্তু সমস্ত গাছই ভিজে ছিল। এই সব তো দেখছি ভিজে, আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখি। চিন্ময় ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। ওখানেও হঠাৎ করে কারুর কান্নার আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজের পিছু নিতে নিতে একটা গাছের সামনে গিয়ে দাঁড়ায়। আর ওখানে গিয়ে দেখতে পায় যে একটা মেয়ে ওই গাছটাতে বাঁধা ছিল আর কাঁদছিল। আরে আরে আরে, তুমি এখানে কি করে আটকে গেলে? চিন্ময় ওই মেয়েটাকে ধরে টানে আর দেখতে পায় যে ওই মেয়েটার গায়ে পাখনাও রয়েছে। এ কি, তোমার পাখনা রয়েছে? হ্যাঁ, আমি একজন পরী। প্রথমবার পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। রাত্রের অন্ধকারে একটা বাঘ আমার পেছনে পড়ে গেল। আমি ভয়ের চোটে পালালাম আর এখান অব্দি চলে এলাম। আমি বাঘের হাত থেকে তো বেঁচে গেছি, কিন্তু এখান থেকে বেরোতে পারছি না। আমার পাখনাও আহত হয়ে গেছে, দেখো। চিন্ময় নিজের কুড়ুল দিয়ে পরীর বাঁধনকে খুলে দেয় আর পরীটাকে মুক্ত করে দেয়। ধন্যবাদ, আপনি আমাকে আজাদ করলেন। আপনার অনেক অনেক ধন্যবাদ। তুমি এখন আমার সাথে আমার বাড়ি চলো। তুমি চোট পেয়েছো, এই অবস্থায় তুমি উঠতেও পারবে না। আর তুমি যদি এই জঙ্গলে তুমি থাকো, তাহলে জঙ্গলের কোনো জন্তু তোমাকে যে খেয়ে ফেলবে। তুমি আমার সাথে চলো। হয়তো আপনি ঠিকই বলছেন, কিন্তু তোমার এই পাখনা যদি মানুষে দেখে নেয় তাহলে? কেউ দেখতে পাবে না। তখন পরী জাদু করে আর পরীর জায়গায় একটা সাধারণ মেয়ে হয়ে যায়। এবার চলো। চিন্ময় পরীকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে আসে আর বাড়িতে এসে ও নিজের মাকে সবকিছু বলে দেয়। মা, পরী যতদিন না ঠিক হচ্ছে ততদিন ওর খেয়াল আমরাই রাখবো। হ্যাঁ সোনা, তুই ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আয়। না না, ওষুধের কোনো দরকার নেই। পরীরা নিজের শক্তি দিয়েই নিজেরা ঠিক হয়ে যায়। শুধু আমাকে খাবার আর আরামের দরকার মা। ঠিক আছে বাবা, তুই আরাম কর, আমি সবার খাবার বানিয়ে আসছি। পরী ওখানেই শুয়ে পড়ে আর চিন্ময় আর সরস্বতী বাড়ির বাইরে বেরিয়ে আসে। পরী আমাদের অতিথি হয়ে এসেছে, আমরা ওকে ভালো ভালো খাবার খাওয়াবো। হ্যাঁ মা। সোনা, আমাদের কাছে পয়সাও তো নেই, কিন্তু এই তাজা সজনের ডাঁটা রয়েছে। ভেবেছিলাম কিছুদিন পর তোর জন্মদিনের দিন বানাবো, কিন্তু পরীর জন্য এটাই বানাতে হবে। হ্যাঁ মা, তোমার যা ঠিক মনে হয়। ওদের দুজনের সব কথা পরী শুনতে পেয়ে যায়। আর ওদের দুজনে ওখান থেকে চলে যাবার পরে পরী সজনে গাছে জাদু করে দেয়। সরস্বতী সজনে ডাঁটা দিয়ে সুস্বাদু ঝোল বানায় আর ভাতের সাথে পরীকে খেতে দেয়। খুব সুস্বাদু খাবার। হ্যাঁ, এই সজনের গাছটা আমি নিজেই লাগিয়েছিলাম, তাই। আমি জানি মা। পরী খাবার খায় আর ওর শক্তি অনেক বেড়ে যায়। তারপর ও নিজে নিজেই নিজের ঘাগুলোকে ঠিক করে নেয়। এখন আমি একদম ঠিক আছি আর পরীলোকে ফেরত যেতে পারি মা। আপনারা দুজন আমার খুব সাহায্য করেছেন, ধন্যবাদ। এটাই তো আমাদের কাজ সোনা। মা, আমি আপনাকে একটা জিনিস দিয়ে যাচ্ছি, দয়া করে ওটা গ্রহণ করুন। আপনার সজনে ডাঁটার গাছ জাদুই হয়ে গেছে। এখন আপনি যতবার সজনের ডাঁটা পারবেন ততবার আবার হয়ে যাবে। এখন যত খুশি তত সাম্বার বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ চিন্ময়, তুমি খুব ভালো ছেলে। পরী উড়ে ওখান থেকে চলে যায়। সরস্বতী আর চিন্ময় বাইরে বেরিয়ে আসে আর ওই সজনে গাছ থেকে একটা ডাঁটা পেড়ে নেয় আর ওখানে সঙ্গে সঙ্গে একটা ডাঁটা ফুলে যায়। এটা দেখে ওরা দুজনই খুব খুশি হয়ে যায়। এবার আমরা যখন খুশি যত খুশি সজনের ডাঁটা পারতে পারবো। মা, ডাঁটার ঝোল বানিয়ে আমরা বিক্রিও করতে পারবো। হ্যাঁ। চিন্ময় আর সরস্বতী অনেক ডাঁটা পেড়ে নেয়
আর ওই ডাঁটাগুলো দিয়ে অনেক ঝোল বানায়, আর তার সাথে ভাতও তৈরি করে। আমি এই ঝোল ভাত বিক্রি করে আসি মা। ঝোল ভাতের টিফিন নিয়ে চিন্ময় বাজারে যায়। লোকেরা ওর ঝোল ভাত খায় আর ওকে অনেক টাকা দেয়। সেদিন থেকে সরস্বতী প্রতিদিন জাদু ডাঁটা পেড়ে ওই ডাঁটা দিয়ে ভালো ঝোল তৈরি করে, আর চিন্ময় এই ঝোল ভাত নিয়ে গিয়ে বাজারে বিক্রি করত। জাদু ডাঁটা ঝোল ভাত দিয়ে চিন্ময় আর সরস্বতীর আজীবনের জীবিকা নির্বাহ হয়ে যায়। আর তারপর থেকে সরস্বতী আর কোনোদিনও কারোর বাড়িতে কাজ করতে যায়নি, আর না চিন্ময় জঙ্গলে কাঠ কাটতে গেছে। এখন ওরা ঝোল ভাত বিক্রি করেই নিজেদের জীবন কাটাচ্ছিল। এক গ্রামে মহিপাল এবং তার স্ত্রী থাকতেন। তাদের দুজনের 15 বছর বয়সী ছেলে শিবম ছিল। মহিপালের পরিবার খুব গরিব ছিল, সেই কারণে তিনি তার গ্রাম ছেড়ে রোজগারের আশায় শহরে চলে আসেন। তার কাছে কিছু টাকা ছিল। মহিপাল তার স্ত্রী রেখা এবং পুত্রের সাথে এক অজানা শহরের বাস স্ট্যান্ডে বাস থেকে নামলেন। বাবা, আমরা কোথায় থাকবো? এখানে আমাদের কোনো বাড়ি নেই, কিন্তু চেষ্টা করলে সব হয়ে যাবে। কিন্তু বাবা, আমরা গ্রামে কেন চেষ্টা করিনি? ওখানে তো আমাদের বাড়িও ছিল। গ্রামের বেশি রোজগার হয় না, ওখানে শুধুমাত্র কৃষিকাজই হয়, আর আমাদের কাছে চাষের জমিও নেই। আমরা এমন করি, এই ফুটপাত বরাবর বসে পড়ি। আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা এখানে নান রুটির দোকান দিই, পরবর্তী পদক্ষেপ তারপরে ভাববো। মহিপাল এবং শিবমের বুদ্ধিটা খুব ভালো লাগলো এবং তারা কাঠ ও পাথরের ব্যবস্থা করে একটা সাময়িক দোকানের মতো জায়গা বানিয়ে নিল, আর টাকা দিয়ে নান বানানোর জন্য একটা পাত্র কিনে নিল। পরের দিন থেকেই তারা নান বিক্রি করা শুরু করে দিল। শিবম ফুটপাতে শোয়ার বন্দোবস্ত করে দিল। নান, গরম গরম নান, যে একবার খাবে বারবার আসবে। খুব সস্তা এবং সুস্বাদু ভালো নান। খুবই সুস্বাদু নান। এক যাত্রী সেখান থেকে যাচ্ছিল। আওয়াজ শুনে সে নামের দোকানের কাছে আসলো। খুব খিদে পেয়েছে, নানই খেয়ে নেই। ভাই সাহেব, এক প্লেট কত? মাত্র 20 টাকা। আরে ভাই, এত সস্তায় দিচ্ছ? এর গুণমান ভালো তো? হ্যাঁ ভাই, এর গুণমান খুব ভালো। আপনি একবার খেয়ে তো দেখুন, তারপর আপনিই বলবেন বাহ। ঠিক আছে, এক প্লেট দিয়ে দিন। রেখা লোকটাকে এক প্লেট নান দিয়ে দিল। তিনি খেলেন এবং খুব প্রশংসা করলেন। ধীরে ধীরে মহিপালের নানের প্রশংসা বাড়তে লাগলো এবং প্রচুর খরিদ্দার আসতে লাগলো। ব্যবসাও চলতে থাকলো। সকালে শিবম পরিষ্কার করলো এবং মহিপাল আর রেখা নান বানানোর প্রস্তুতি শুরু করে দিল। আমাদের বাড়ি তৈরির কথা এবার ভাবা উচিত। কিন্তু তার আগে আমাদের কোথাও জমি কিনতে হবে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে পয়সা জমাবো আর তারপর আমাদের ঘর নিয়ে নেব। ভগবানের আশীর্বাদে সবকিছুই ভালো চলছে। তখনই ওখানে বসন্ত নামে এক ব্যক্তি এলেন। আরে ভাই, এক প্লেট নান দাও তো। মহিপাল নান দিল। বসন্ত নান খেয়ে, এর তো কোনো স্বাদই নেই, এই কথা বলেই বসন্ত ডাস্টবিনে প্লেটটা ফেলে দিল। ওখানে বাকি খরিদ্দাররাও সব শুনলো। আরে মহিপালের তো অনেক নাম শুনেছিলাম, আমি তো প্রথমবার এখানে আসলাম, আমি আর এখন এটা খাবো না। তখনই পেছন থেকে এক মহিলা নানের ঠেলা গাড়ি নিয়ে আওয়াজ দিতে দিতে আসলো, যে সে ছিল বসন্তের স্ত্রী। সে নানের পাত্রের সামনে তার গাড়ি রাখলো, যেখানে খরিদ্দার আগে থেকেই দাঁড়িয়েছিল। একদম গরম গরম নান, তাজা নান, ভালো আর সুস্বাদু সবজির নান। আরে চলো ওই মহিলার কাছে যাই, ওনার নান হয়তো ভালো হবে। সব লোক বসন্তের ঠেলা গাড়িতে গেল আর তারা ওখানে নান খেলো। বাকি লোকেরাও বসন্তের কাছে গেল। আমাদের কাজ তো পুরোপুরি বন্ধ হয়ে গেল। এখন আমরা কি করব? ভগবান সবার হিসেব রাখেন। ওরা ওদের খাবারে অনেক ভেজাল মেশায়, তার ফল একদিন অবশ্যই পাবে। বসন্তের নান খেয়ে লোকেদের শরীর খারাপ হতে থাকলো এবং তারা ওর কাছে যাওয়া বন্ধ করে দিল। লোক আবার মহিপালের কাছে আসতে লাগলো। এসব দেখে বসন্তের খুব দুঃখ হলো। এর কিছু তো করতেই হবে। বসন্ত তার স্ত্রীর সাথে মিলে ষড়যন্ত্র করতে লাগলো। পরের দিন মহিপাল তার পরিবারের সাথে একদিনের জন্য বাইরে গেলেন। তাতে বসন্তের লাভ হলো। আজ সঠিক সুযোগ আছে, আজ মহিপালের উপর বদলা নিয়েই ছাড়বো।
বসন্ত সুযোগের সদ্ব্যবহার করলো এবং মহিপালের সমস্ত জিনিস ভেঙে চুরে ফেলে দিল। এখন হলো তো মজা, আমি তো খুব খুশি হয়েছি। বসন্ত এসব করে খুব খুশি হলো। সন্ধ্যায় মহিপাল তার পরিবারের সাথে ফিরে এসে দেখলো সবকিছু ভেঙে চুরে পড়ে আছে। এসব দেখে তিনি বেহুশ হয়ে গেলেন। এসব কি হলো? এসব কে করেছে? বাবা, আমরা এবার কি করব? আমাদের ভাগ্য আরো একবার আমাদের আগের অবস্থায় দাঁড় করালো। কোনো ব্যাপার না, আমাদের কাছে যা টাকা পয়সা আছে সেটা দিয়ে আমরা নতুন করে শুরু করব। ডিম চুরি হয়ে যাওয়ায় মুরগি ডিম দেওয়া তো বন্ধ করে দেয় না, তাই না? তাহলে আমরা কেন হার মানব? রেখা ঘরের জন্য রাখা টাকা মহিপালকে দিয়ে দিল। সঙ্গে শিবম গেল এবং সব ভালো জিনিসপত্র নিয়ে গেল। তারা একটা ঠেলা গাড়িও কিনে নিল এবং সব জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে আবার তারা কাজ শুরু করলো। তারা দেখলো তাদের ঠেলা গাড়ির সামনে একটা দোকান পরিষ্কার করা হচ্ছে এবং অভ্যন্তরীণ কাজ চলছে। বাবা, এখানে নতুন কিসের দোকান খুলছে? খুলতে দে, আমাদের কি, তুই শুধু তোর নিজের কাজে মনোযোগ দে। দুদিনের সামনের দোকানটা তৈরি হয়ে গেল আর তার বাইরে বোর্ড লাগানো হলো যাতে লেখা ছিল বসন্ত নান সেন্টার। নিচে নানের বিভিন্নতা লেখা ছিল, যেটা পড়ে লোকেরা না চাইতেও দোকানে প্রবেশ করে। ভিতরের দিক থেকে সেটা খুব সুন্দর হিমঘর যুক্ত রেস্তোরাঁ ছিল। এবার করো আমার সাথে তুলনা। এবার তো মহিপালের দোকান বন্ধ হয়ে যাবে আর ওকে আবার গ্রামে ফিরে যেতে হবে। সব খরিদ্দার রেস্তোরাঁতে যেতে লাগলো এবং প্রচুর অর্থ অপচয় করতে থাকলো, কিন্তু মহিপালের দোকানে সবাই আসা বন্ধ করে দিল। আমাদের কাজ একেবারেই চলছে না। আমাদের ঠেলাগুড়ি অন্য কোথাও নিয়ে যেতে হবে। ঠিক আছে, আজ জায়গা দেখতে যাব। তিনজনেই জায়গা দেখতে চলে গেল, কিন্তু ওদের এইসব কথা বসন্ত শুনে ফেলল। আজ তো এদের মজা দেখিয়েই ছাড়বো। বসন্ত দুজন লোককে টাকা দিল এবং মহিপালের দোকান ওখান থেকে তুলে দিল। যখন মহিপাল ও তার পরিবার ফিরে এলো তখন তারা দেখলো তাদের সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে। পুরো পরিবার একসাথে বসে কাঁদতে লাগলো। তখন ওখানে একজন সাধু এলেন। কি হয়েছে? তোমরা সবাই এত চিন্তিত কেন? কাঁদছো কেন? রেখা সাধুকে সব কথা বলল। সাধু তার কমণ্ডলু থেকে বিভূতি বের করে রেখার হাতে দিলেন। তুমি আবার সেখানে যাও যেখান থেকে এখন এসেছো, তারপর আবার এখানে এসে দেখবে। তিনজনেই সাধুর কথা মেনে নিল এবং ওখানে গিয়ে যা দেখলো তাতে তারা হতবাক হয়ে গেল। ওখানে একটা খুব সুন্দর নান রুটির ঘর বানানো ছিল। তারা দৌড়ে রাস্তায় আসলো। সেখানে একটা নান রেস্তোরাঁ ছিল যেখানে খুব ভিড় ছিল। সব লোক ওই অনন্য রেস্তোরাঁর ভেতরে যেতে চায়। কয়েক মাসেই মহিপাল ও তার পরিবার খুব ধনী হয়ে গেল, যখন বসন্তকে তার দোকান বন্ধ করে চলে যেতে হয়েছিল। এক গ্রামে মহিপাল এবং তার স্ত্রী থাকতেন। তাদের দুজনের 15 বছর বয়সী ছেলে শিবম ছিল। মহিপালের পরিবার খুব গরিব ছিল, সেই কারণে তিনি তার গ্রাম ছেড়ে রোজগারের আশায় শহরে চলে আসেন। তার কাছে কিছু টাকা ছিল। মহিপাল তার স্ত্রী রেখা এবং পুত্রের সাথে এক অজানা শহরের বাস স্ট্যান্ডে বাস থেকে নামলেন। বাবা, আমরা কোথায় থাকবো? এখানে আমাদের কোনো বাড়ি নেই, কিন্তু চেষ্টা করলে সব হয়ে যাবে। কিন্তু বাবা, আমরা গ্রামে কেন চেষ্টা করিনি? ওখানে তো আমাদের বাড়িও ছিল। গ্রামের বেশি রোজগার হয় না, ওখানে শুধুমাত্র কৃষিকাজই হয় আর আমাদের কাছে চাষের জমিও নেই। আমরা এমন করি, এই ফুটপাত বরাবর বসে পড়ি। আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা এখানে নান রুটির দোকান দিই। পরবর্তী পদক্ষেপ তারপরে ভাববো। মহিপাল এবং শিবমের বুদ্ধিটা খুব ভালো লাগলো এবং তারা কাঠ ও পাথরের ব্যবস্থা করে একটা সাময়িক দোকানের মতো জায়গা বানিয়ে নিল আর টাকা দিয়ে নান বানানোর জন্য একটা পাত্র কিনে নিল। পরের দিন থেকেই তারা নান বিক্রি করা শুরু করে দিল। শিবম ফুটপাতে শোয়ার বন্দোবস্ত করে দিল। নান, গরম গরম নান, যে একবার খাবে বারবার আসবে। খুব সস্তা এবং সুস্বাদু ভালো নান। খুবই সুস্বাদু নান। এক যাত্রী সেখান থেকে যাচ্ছিল। আওয়াজ শুনে সে নামের দোকানের কাছে আসলো। খুব খিদে পেয়েছে, নানই খেয়ে নেই। ভাই সাহেব, এক প্লেট কত? মাত্র 20 টাকা। আরে ভাই, এত সস্তায় দিচ্ছ? এর গুণমান ভালো তো? হ্যাঁ ভাইয়ের গুণমান খুব ভালো। আপনি একবার খেয়ে তো দেখুন, তারপর আপনিই বলবেন বাহ।
ঠিক আছে, 1 প্লেট দিয়ে দিন। রেখা লোকটাকে 1 প্লেট নান দিয়ে দিল। তিনি খেলেন এবং খুব প্রশংসা করলেন। ধীরে ধীরে মহিপালের নানের প্রশংসা বাড়তে লাগলো এবং প্রচুর খরিদ্দার আসতে লাগলো। ব্যবসাও চলতে থাকলো। সকালে শিবম পরিষ্কার করলো এবং মহিপাল আর রেখা নান বানানোর প্রস্তুতি শুরু করে দিল। আমাদের বাড়ি তৈরির কথা এবার ভাবা উচিত। কিন্তু তার আগে আমাদের কোথাও জমি কিনতে হবে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে পয়সা জমাবো আর তারপর আমাদের ঘর নিয়ে নেব। ভগবানের আশীর্বাদে সবকিছুই ভালো চলছে। তখনই ওখানে বসন্ত নামে এক ব্যক্তি এলেন। আরে ভাই, 1 প্লেট নান দাও তো। মহিপাল নান দিল। বসন্ত নান খেয়ে এর তো কোনো স্বাদই নেই এই কথা বলেই বসন্ত ডাস্টবিনে প্লেটটা ফেলে দিল। ওখানে বাকি খরিদ্দাররাও সব শুনলো। আরে মহিপালের তো অনেক নাম শুনেছিলাম, আমি তো প্রথমবার এখানে আসলাম, আমি আর এখন এটা খাবো না। তখনই পেছন থেকে এক মহিলা নানের ঠেলা গাড়ি নিয়ে আওয়াজ দিতে দিতে আসলো, যে সে ছিল বসন্তের স্ত্রী। সে নানের পাত্রের সামনে তার গাড়ি রাখলো, যেখানে খরিদ্দার আগে থেকেই দাঁড়িয়েছিল। একদম গরম গরম নান, তাজা নান, ভালো আর সুস্বাদু সবজির নান। আরে চলো ওই মহিলার কাছে যাই, ওনার নান হয়তো ভালো হবে। সব লোক বসন্তের ঠেলা গাড়িতে গেল আর তারা ওখানে নান খেলো। বাকি লোকেরাও বসন্তের কাছে গেল। আমাদের কাজ তো পুরোপুরি বন্ধ হয়ে গেল। এখন আমরা কি করব? ভগবান সবার হিসেব রাখেন। ওরা ওদের খাবারে অনেক ভেজাল মেশায়, তার ফল একদিন অবশ্যই পাবে। বসন্তের নান খেয়ে লোকেদের শরীর খারাপ হতে থাকলো এবং তারা ওর কাছে যাওয়া বন্ধ করে দিল। লোক আবার মহিপালের কাছে আসতে লাগলো। এসব দেখে বসন্তের খুব দুঃখ হলো। এর কিছু তো করতেই হবে। বসন্ত তার স্ত্রীর সাথে মিলে ষড়যন্ত্র করতে লাগলো। পরের দিন মহিপাল তার পরিবারের সাথে একদিনের জন্য বাইরে গেলেন। তাতে বসন্তের লাভ হলো। আজ সঠিক সুযোগ আছে, আজ মহিপালের উপর বদলা নিয়েই ছাড়বো। বসন্ত সুযোগের সদ্ব্যবহার করলো এবং মহিপালের সমস্ত জিনিস ভেঙে চুরে ফেলে দিল। এখন হলো তো মজা, আমি তো খুব খুশি হয়েছি। বসন্ত এসব করে খুব খুশি হলো। সন্ধ্যায় মহিপাল তার পরিবারের সাথে ফিরে এসে দেখলো সবকিছু ভেঙে চুরে পড়ে আছে। এসব দেখে তিনি বেহুশ হয়ে গেলেন। এসব কি হলো? এসব কে করেছে? বাবা, আমরা এবার কি করব? আমাদের ভাগ্য আরো একবার আমাদের আগের অবস্থায় দাঁড় করালো। কোনো ব্যাপার না, আমাদের কাছে যা টাকা পয়সা আছে সেটা দিয়ে আমরা নতুন করে শুরু করব। ডিম চুরি হয়ে যাওয়ায় মুরগি ডিম দেওয়া তো বন্ধ করে দেয় না, তাই না? তাহলে আমরা কেন হার মানব? রেখা ঘরের জন্য রাখা টাকা মহিপালকে দিয়ে দিল। সঙ্গে শিবম গেল এবং সব ভালো জিনিসপত্র নিয়ে গেল। তারা একটা ঠেলা গাড়িও কিনে নিল এবং সব জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে আবার তারা কাজ শুরু করলো। তারা দেখলো তাদের ঠেলা গাড়ির সামনে একটা দোকান পরিষ্কার করা হচ্ছে এবং অভ্যন্তরীণ কাজ চলছে। বাবা, এখানে নতুন কিসের দোকান খুলছে? খুলতে দে, আমাদের কি? তুই শুধু তোর নিজের কাজে মনোযোগ দে। দুদিনের সামনের দোকানটা তৈরি হয়ে গেল আর তার বাইরে বোর্ড লাগানো হলো, যাতে লেখা ছিল বসন্ত নান সেন্টার। নিচে নানের বিভিন্নতা লেখা ছিল, যেটা পড়ে লোকেরা না চাইতেও দোকানে প্রবেশ করে। ভিতরের দিক থেকে সেটা খুব সুন্দর হিমঘর যুক্ত রেস্তোরাঁ ছিল। এবার করো আমার সাথে তুলনা। এবার তো মহিপালের দোকান বন্ধ হয়ে যাবে আর ওকে আবার গ্রামে ফিরে যেতে হবে। সব খরিদ্দার রেস্তোরাঁতে যেতে লাগলো এবং প্রচুর অর্থ অপচয় করতে থাকলো। কিন্তু মহিপালের দোকানে সবাই আসা বন্ধ করে দিল। আমাদের কাজ একেবারেই চলছে না। আমাদের ঠেলাগুড়ি অন্য কোথাও নিয়ে যেতে হবে। ঠিক আছে, আজ জায়গা দেখতে যাব। তিনজনেই জায়গা দেখতে চলে গেল, কিন্তু ওদের এইসব কথা বসন্ত শুনে ফেললো। আজ তো এদের মজা দেখিয়েই ছাড়বো। বসন্ত দুজন লোককে টাকা দিল এবং মহিপালের দোকান ওখান থেকে তুলে দিল। যখন মহিপাল ও তার পরিবার ফিরে এলো, তখন তারা দেখলো তাদের সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে। পুরো পরিবার একসাথে বসে কাঁদতে লাগলো। তখন ওখানে একজন সাধু এলেন। কি হয়েছে? তোমরা সবাই এত চিন্তিত কেন? কাঁদছো কেন? রেখা সাধুকে সব কথা বলল। সাধু তার কমণ্ডলু থেকে বিভূতি বের করে রেখার হাতে দিলেন। তুমি আবার সেখানে যাও যেখান থেকে এখন এসেছো, তারপর আবার এখানে এসে দেখবে।
তিনজনেই সাধুর কথা মেনে নিল এবং ওখানে গিয়ে যা দেখলো তাতে তারা হতবাক হয়ে গেল। ওখানে একটা খুব সুন্দর নান রুটির ঘর বানানো ছিল। তারা দৌড়ে রাস্তায় আসলো। সেখানে একটা নান রেস্তোরাঁ ছিল যেখানে খুব ভিড় ছিল। সব লোক ওই অনন্য রেস্তোরাঁর ভেতরে যেতে চায়। কয়েক মাসেই মহিপাল ও তার পরিবার খুব ধনী হয়ে গেল, যখন বসন্তকে তার দোকান বন্ধ করে চলে যেতে হয়েছিল।